এক সাইকো কিলার যে কিনা মানুষকে ইলেকট্রিক চেয়ারে বসে শক দিয়ে মারত, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভও করত। ভিউ বাড়তে থাকলে কারেন্টের পাওয়ার বেড়ে যেত, আর যখন ভিউ 2 মিলিয়ন হয়ে যেত তখনই মারা যেত ভিকটিম। ওদের বাঁচা মরাটা ছিল সাধারণ মানুষের হাতে, কিন্তু ভুলবশত লোকটা ফাতের প্রতিবেশী বোনকে মেরে ফেলে। এটাতে তাণ্ডব লীলা শুরু করে দেয় ফাতে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সোনু সাদ অভিনীত ফাতে সিনেমাটির কথা, আর স্পয়লার না দিয়ে আর সময় নষ্ট না করে চলে তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় গুলির স্তূপ পড়ে আছে। এখানে নাকি 40 জন মানুষকে মারা হয়েছে, কিন্তু ফাতে জানায় না স্যার 50 জন, তবে 10 জনের বডি আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা শুনে আয়াপ্পা বলে, এজেন্সিকে না জানিয়ে এত মানুষ মারা ঠিক হয়নি তোমার, তুমিও তো একদিন এই এজেন্সিরই সদস্য ছিলে। তখন ফাতে বলে, ছিলাম স্যার, কিন্তু এখন আর নেই। এগুলো শুনে আয়াপ্পা একটা লোকেশন দিয়ে বলে, এখানেও রাজ 200 গুন্ডা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, সাবধানে যেও, আর ব্যাকআপ লাগলে এখনই বলো। এটা শুনে ফাতে বলে, ব্যাকআপ তো লাগবেই স্যার, আমি গিয়ে বডি রেডি করি, আর সেগুলো ক্লিন করার জন্য আপনি ব্যাকআপ পাঠান। তারপর জন উইকের মতো সুটেড বুটেড হয়ে বেরিয়ে পড়ে ফাতে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই জায়গায়। বাহিরে থাকা 2 জনকে মেরে ঘরে প্রবেশ করে ফাতে। এই ঘরটার মধ্যে প্রায় 100 জনের মতো মানুষ ছিল। ওকে দেখেই তো সবাই মজা নেওয়া শুরু করে দেয়। ঠিক তখনই একজনের গলায় বন্দুক ঠেকিয়ে মেরে দেয় ওকে। তারপর তাণ্ডব লীলা শুরু করে ফাতে, যেন রিয়েল লাইফে না কোনো গেমের মধ্যে সে মানুষ মারছিল। আর ওর মারা স্টাইল কি! চোখের পলকেই সেখানে থাকা 100 জনকে মেরে দেয় ফাতে। তারপর বাহিরে বের হতে গেলেই বাধে এক বিপত্তি। এক ধামাকা হয়ে পড়ে যায় ফাতে, অজ্ঞান হয়ে যায় সে। ওর পুরো নাম ফাতে সিং, পাঞ্জাবেই বড় হয়েছে সে। ফাতের কাহিনী কি এখানেই শেষ সেটা জানতে পারবে সিনেমার একটু সামনের দিকে গিয়ে। ওর কাহিনী শুরু হয় পাঞ্জাবের ছোট্ট একটা গ্রাম মোগা থেকে। পরিবার বলতে কেউ নেই ওর, তবে পুরো গ্রামে যেন ফাতের একটা পরিবার। সে যে বাড়িটাতে থাকতো তার পাশের বাড়িতে নিমরাত নামের একটা মেয়ে থাকতো। তাকে ফাতে নিজের ছোট বোনের মতোই দেখতো, আর নিমরাতও ফাতেকে বড় ভাইয়ের মতোই টেক কেয়ার করতো। প্রত্যেকদিন সকালবেলা ফাতের জন্য চা রেখে যেত নিমরাত, সেটা খেয়ে ফাতের প্রতিদিনের সকাল শুরু হতো। তারপর চলে আসতো ডেইরি ফার্মে। এখানে দুধ উৎপাদন করাই ছিল ওদের উদ্দেশ্য। সেখানে সিন্ধু নামের একজন কাজ করত। ফাতের ডেইরি ফার্মটা খুব ভালোভাবেই চলতো। বাহিরে এসে ওর এক কর্মচারীর 2 বাচ্চাকে দেখে ফাতে, তখন জিজ্ঞেস, স্কুলে যাসনি তোরা? বাচ্চা দুটো জানা স্কুল ফি ছাড়া স্যার স্কুলে যেতে বারণ করেছে, তো বাবা ফি আনতেই গেছে। ঠিক তখনই ওদের বাবা এসে বলে, কাল থেকে তোদের স্কুল ছুটি, তোদের আর স্কুলে যেতে হবে না। অর্থাৎ সে টাকাটা ম্যানেজ করতে পারেনি। এসব কিছু দেখে সেদিনই লোকটার লকারে স্কুল ফি এর টাকা রেখে দেয় ফাতে। আসলে সে তার প্রত্যেকটা কর্মচারীর এমনই খেয়াল রাখতো, আর তার লকারে এই টাকা পেয়ে সেই লোকটা তো অনেক খুশি হয়ে যায়। সেই দিনই সিন্ধু নামের লোকটা চলে আসে নিমরাতের দোকানে। ওকে বারবার কল দিলেও ধরছিল না, এই জন্যই দোকানে এসেছে। আসলে অনলাইনে লোন অ্যাপ থেকে লোন নিয়েছিল সিন্ধু, তো টাকা পরিশোধ করলেও তারা আরও টাকা চায়। আর নিমরাত ওই কোম্পানির এজেন্ট হওয়ায় তার কাছে এসেছে। গতকালও সেই কোম্পানির লোক এসে হুমকি ধামকি দিয়ে গেছে সিন্ধুকে, যদি সে তার টাকা সময় মতো পে না করে তাহলে তার পার্সোনাল কিছু ইন্টারনেটে ছড়িয়ে দেবে। তখন সিন্ধু বলে, এসব জ্বালা কিন্তু আমার একদমই ভালো লাগছে না, আর এমন দেখতে দেখতে হয়তো কোনো একদিন আমি নিজেই মরে যাব বা পরিবার সহ। এত চাপ যেন নিতেই পারছিল না সিন্ধু, কিন্তু নিমরাত ব্যাপারটা দেখবে বলে জানিয়ে দেয়। আসলে তার সাথেও ধোঁকা হয়েছে। নিমরাত কখনোই চাইতো না যে তার গ্রামের মানুষের সাথে কোনো খারাপ কিছু ঘটুক। বাসে করে বান্ধবীর সাথে বাড়ি যাওয়ার সময় বান্ধবী বলে, গতকাল চাচা এসে তোর নামে ঝাঁতা বলে গেছে, তুই নাকি পুরো গ্রামের মানুষকে লোন দিয়ে ফ্রড করেছিস, তো তাড়াতাড়ি এসব বাদ দে তুই। কিন্তু নিমরাত তো তার মতো চেষ্টা করছিল যেন গ্রামের লোকের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ পুরো গ্রামের সবাইকে তো সে পরিবারের মতোই দেখতো। তখন বান্ধবী বলে, তুই ফাতের সাথে এই ব্যাপার নিয়ে কথা বললেই তো পারিস, কিন্তু এসব কথা কিভাবে বলবে তার ভাইয়ের মতো ফাতেকে? এটা চিন্তা করে নিমরাত আর ফাতেকে কিছু জানায় না। ঠিক ওই সময় দেখা যায় লোন স্কিমের মাস্টারমাইন্ড রাজাকে। ওর সেক্রেটারি এসে বলে, আমাদের সার্ভার হ্যাক করেছে খুশি শর্মা এবং তার সহযোগীরা মিলে। একজনকে ধরে এনেছে ওখানে, আর বাকি 3 জনকে জায়গাতেই মেরে দিয়েছে, আর খুশিকে খুঁজে পায়নি। এগুলো শুনে রাজা বলে, গত 3 মাসে অনেক কাঠখড়ি ফুরিয়ে গোটা দেশের সিক্রেট ফাইল চুরি করেছি, আর খুশি আর তোরা মিলে এক নিমেষেই সব নিয়ে নিলি। এটা কি ঠিক? অন্যের কষ্টের ফল তোরা ভোগ করবি? এটা কেমন কথা? তারপর পরই সেই ছেলেটাকে একটা কারেন্টের চেয়ারে বসে শক দেওয়া হচ্ছিল, আর সেই ভিডিও লাইভও চলছিল। নিমিষেই সাধারণ মানুষের ভিউয়ার জান নিয়ে নেয়। এটা দেখে গোটা দেশ থমকে যায়। এই ভিডিওটা নিমরাতও দেখে। এটা দেখে ওর মনে অনেক খারাপ হয়ে যায়। পরে মা ওর জন্য খাবার আনে, তখন সিন্ধুরে কল আসে, কিন্তু সেটা ধরে না নিমরাত, কারণ ফোনটা ধরে সে কি বলবে। আর কথায় কথায় বলে, শাক তো ফাতে ভাই অনেক পছন্দ করে, তো ওকে খানিকটা দিয়ে আসি। মাও না করে না, আর সে জানেই যে ফাতের অনেক বেশি পছন্দ, এজন্য অনেক বেশি করেই বানিয়েছিল। এরপর যে নিমরাত এসে ফাতেকে শাক দিয়ে যায়, কিন্তু ফাতে ওর মুখে চিন্তার ছাপ দেখে জিজ্ঞাসা, সব ঠিক আছে তো? তখন নিমরাত কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর মা ডাক দেয়। এটাতে কিছু না বলেই সেখান থেকে চলে যায় নিমরাত।
পরদিন সকালবেলা সিন্ধুকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। বউ ছেলের সাথে দেখা করে সাদের রুমে এসে দরজা লাগিয়ে দেয় সিন্ধু। মারা যায় সে। এতে ওর পরিবার সহ পুরো গ্রামেই দুঃখ ছেয়ে যায়। নিমরাতও চলে আসে সেখানে। তখনই ওর মনে পড়ে সিন্ধু বলেছিল আমি একা মরবো নাকি পুরো পরিবার সহ। এটা নিমরাতের জন্যই হয়েছে এটা ভেবে সেখান থেকে অনেক কষ্ট নিয়ে চলে যায়। আর খুশি শর্মাকে কল দিয়ে সাহায্য চায়। সেই ব্যাপারটাই পাশ থেকে দেখে ফেলে ফাতে। পরদিন সকালে সে খেয়াল করে প্রত্যেক দিনের মতো আজকে আর চা নেই। সাথে সাথেই নিমরাতের বাড়িতেও পুলিশ চলে আসে। তখন ওরা জানায় সিন্ধু মরার আগে নিমরাতের নাম লিখে গেছে নোটে, তো বাড়িতে আসলে থানায় নিয়ে আসবেন। এগুলো দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না ফাতে। পরে নিমরাতের দোকানে থাকা সেই ছেলেটির থেকে সবকিছু জানতে পারে। এই সমস্যা শুরু হয়েছিল যখন অনলাইন লোনের লোক আসে দোকানে। নিমরাত সেখান থেকে লোন নিয়ে এজেন্ট হয়ে যায়। তারপর তো দোকানে লোনের লাইনই লেগে যায়। গ্রামের অনেকেই নেয় এই লোন। তারপর শুরু হয় আসল সমস্যা। মানুষজন তাদের লোনের টাকা পরিশোধ করার পরেও এক্সট্রা টাকার জন্য তারা অনেক করে প্যারা দিতে থাকে। তখন ফাতে বুঝে যায় লোন অ্যাপ সম্পর্কে। এই অ্যাপ ডাউনলোড করতে ফোনের অ্যাক্সেস পেয়ে যায় কোম্পানি। তারপর তারা মানুষের গোপন তথ্য দিয়ে শুরু করে তাদের ধান্দা। এর পেছনে বড় কোনো গ্রুপ আছে বুঝতে পারে ফাতে। আর গোটা দেশের মানুষ এতে জড়িত হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো দেশের জন্য গ্রাম ছাড়ার সময় হয়ে গেছে। এজন্য পরদিনই ফাতে দিল্লিতে চলে আসে পুরো গ্রুপকে ধরার জন্য, নিমরাতকে খুঁজে বের করার জন্য। নিমরাতের ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে খুশির নাম্বার পায় ফাতে। খুশিকে কল করলে সে বলে নিমরাতের সম্পর্কে জানতে হলে কাল আমার সাথে দেখা করো। পরদিন সকালবেলায় ফাতে চলে আসে ওর সাথে দেখা করতে। নিমরাত পাঞ্জাব ছাড়ার আগে শেষবার খুশির সাথেই কথা বলেছিল। আসলে ওরা দুজন মিলে চাড্ডা নামের একজনকে এক্সপোজ করতে চাচ্ছিল। দেশের প্রায় সব লোন অ্যাপ চাড্ডায় দেখত। তখন খুশি একটা ভিডিও দেখায় যেখানে চাড্ডা নিমরাতের সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। চাড্ডা নিমরাতকে কোথায় রেখেছে সেটা জানে না খুশি, কিন্তু চাড্ডার গোপন আস্তানা সম্পর্কে বলে। এক সিনেমা হল এখন চাড্ডার বেস। সেদিন বিকেলবেলায় ফাতে চলে আসে সেখানে। হলের বাইরে এক চা স্টলে বসেছিল ফাতে। চাড্ডা সেখানে আসলে ফাতেও ঢুকে যায়। এটা আসলে একটা কল সেন্টারের মতো সাজানো। এখান থেকেই ওরা 2 নম্বর কাজ করত। ফাতে এসেই চাড্ডাকে নিমরাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কিছুই বলে না চাড্ডা। আরো জানায় ঠিক আছে খুঁজবো, তবে যদি পাই তবে কয়েকদিন আমার কাছে রেখে ব্যবহার করে তারপর তোকে দিয়ে দিব। আমি খুঁজবো, এটার তো একটা চার্জ আছে নাকি। এখন তুই এখান থেকে যা তো। ওর কথা শুনে ফাতে সেখান থেকে দরজা পর্যন্ত যায়। বাইরে বের না হয়ে দরজা বন্ধ করে ভেতরে চলে আসে আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। ওদেরকে পাখির মতো মারতে থাকে ফাতে। এক নিমিষেই সবাইকেই মেরে দেয়। তখন চাড্ডা ওকে মাফ করে দিতে বললে ফাতে জানায় তোকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আর ওই অফার নেই। অফার শেষ হয়ে গেলে সেটা ডায়াল করে আর কোনো লাভ হয় না। তারপর ওর ফোন থেকে সব ডিটেলস নিয়ে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে চলে আসে ফাতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক পুলিশ চলে আসে, কিন্তু কোনো কিছুই পায় না ওরা। একটা ফিঙ্গারপ্রিন্টও পায় না, সিসিটিভি ফুটেজটাও গায়েব। পরে আশেপাশে সব বিল্ডিং এর ফুটেজ আনতে বলে দেয় স্যার। এই খবরটা রাজা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তারপর লি নামের একজনকে পাঠায় সত্যপ্রকাশের কাছে চাড্ডার মৃত্যুর পেছনের রহস্য জানতে। এদিকে ওই চা স্টলের সিসিটিভি ফুটেজ আসে পুলিশের হাতে। সেটাতে ফাতেকে দেখতে পায় ওরা। একই জায়গায় সে 4 ঘন্টা ধরে বসেছিল। তারপর ফাতের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে ওরা। এ পর্যায়ে এন্ট্রি নেয় সত্যপ্রকাশ। তখন লিওর সাথে অনেক বাজে বিহেভ করে যে বস তোমার উপর অনেক রেগে আছে, তুমি এখনো চাড্ডার খুনিকে খুঁজে পাওনি কেন? এটা তো তোমার কাজ তাই না? এগুলো শুনে অনেক রেগে যায় প্রকাশ আর চপস্টিক দিকেই মেরে ফেলে লিকে। আর অন্যজনকে বলে আমার ভীষণ তোর বসের চেয়েও অনেক বড়, তো আমার সাথে কথা বলার আগে 10 বার ভেবেচিন্তে তারপর কথা বলতে হবে। এই লোকটা ক্যারাম খেলছিল। এটা দেখে প্রকাশ বলে চল তোকে একটা সুযোগ দিলাম, এই গুটিটা যদি তুই ফেলতে পারিস তাহলে তুই বাঁচবি, আর না পারলে মরবি। এটা শুনে অনেক থতপত খেয়ে লোকটা মিস করে। সাথে সাথেই ওকে মেরে দেয় প্রকাশ। এদিকে দেখা যায় পুলিশ দুটো ফাতেকে ফলো করছিল। পাশ থেকে লুকিয়ে লুকিয়ে ওরা ছবিও তুলছিল। তখনই ফাতে ওদেরকে দেখে ফেলে। তারপর নিশাদ বিশ্বাস নামের পুলিশ অফিসারটা এসে বলে তোকে কিভাবে খুঁজে বের করলাম এটাতে কি তুই শকড? কিন্তু ফাতে জানায় না স্যার, এটা তো একদমই সহজ। ওই হলের পাশের দোকানে আমি টানা 4 ঘন্টা বসেছিলাম। সেখানে থেকে আমার ছবি নিয়ে ফেস রেকগনিশন সফটওয়্যারের মাধ্যমে আমাকে খুঁজে নাম্বার বের করেছেন, আর সেটা টেক করেই এখানে। তখন নিশাদ জানতে চায় তুই ওখানে একটানা 4 ঘন্টা কি করছিলি? উত্তরে ফাতে জানায় আমার গ্রামের এক মেয়ে হারিয়ে গেছে, নাম ওর নিমরাত। ওকে খুঁজতে আমি দিল্লিতে। আর ওই দোকানের চাটা কিন্তু খুব মজা স্যার, একবার ট্রাই করে দেখেন। এটা বলেই ফাতে সেখান থেকে চলে যায়। এদিকে প্রকাশকে কল দেয় রাজা আর বলে খুব তাড়াতাড়ি খুশি শর্মাকে খুঁজে বের করতে হবে। আমাদের সব ফাইল ওর দখলে। আর রিসেন্টলি খুশির কন্ট্যাক্টে যে এসেছে সে নাকি চাড্ডার খুনের সাথে জড়িত। তাড়াতাড়ি একটু খোঁজ লাগিয়ে দেখো তো। এগুলো শুনে সন্ধ্যাবেলাতেই কয়েকজন লোক পাঠায় ওই হোটেলে যেখানে ফাতে আছে। ওদের আসার আভাস পেয়ে কেটে পড়ে ফাতে। সেখানে গিয়ে কাউকেই পায় না ওরা। আর ওদেরকেই গোপন ক্যামেরাতে দেখছিল ফাতে। সেখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে নেয়। কিছুক্ষণ পরই খুশি দেখা করতে আসে ফাতের সাথে আর বলতে থাকে পাঞ্জাবের ডেইরি ফার্মে কাজ করা একজন দিল্লিতে আসে, চাড্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তারপর ওর আস্তানায় ওর সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় চাড্ডা তার লোকদের সাথে মারা গেছে। এটা কি শুধুই কোইন্সিডেন্স?
তুমি আসলে কে আর তুমি কি করো ফাতে? তখন তার কাহিনী বলতে শুরু করে ফাতে। আমি এক সরকারি এজেন্সির জন্য কাজ করতাম। সরকারি কাজ বেসরকারিভাবে করতে হতো আমাদের। যদি ধরা পড়ি তবে আমি ওদের কেউ না, আর যদি সাকসেসও হই তারপরেও কোনো মেডেল পাবো না। দেখা যায় একদিন ফাতে আসে এক গ্রুপের সাথে দেখা করতে। দেশের কিছু সিক্রেট ফাইল ছিল ওদের কাছে, সেগুলোই নিতে এসেছিল, সাথে ব্যাগে এনেছিল একটা ধামাকা। এখানে এসেই ওদেরকে বলে 4 মিনিটের মধ্যে ড্রাইভ না দিলে হবে ধামাকা, 300 মিটারের মধ্যে সবকিছু ধুলো হয়ে যাবে। তো তোদের জন্য এটাই ভালো হবে, তাড়াতাড়ি ড্রাইভটা আমাকে দিয়ে দে। এগুলো শুনে অনেক ভয় পেয়ে ওকে ড্রাইভটা দিয়ে দেয়। তারপরে ওদের শেষ রক্ষা হয় না, ধামাকার শিকার হয়ে যায় ওরা সবাই। গল্পটা শুনে ফাতেকে ওর বাসায় নিয়ে আসে খুশি। তারপর ফাতে রাজা আর সত্যপ্রকাশের সম্পর্কে জানতে চায়। তখন খুশি বলে ওরা চাইনিজ সাইবার গুন্ডা, এরাই ইন্ডিয়ার লোন অ্যাপ চালু করেছিল, আর 4টার মতো লোকদের দিয়ে এরা পরিচালনা করাতো। এরা তো সব অনেক বড় মাপের মানুষ, তাহলে এদের সাথে নিমরাতের কি সম্পর্ক জানতে চায় ফাতে। উত্তরে খুশি বলে ওরা নিমরাতকে দিয়ে আমাকে ধরতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। তারপর হঠাৎই ঘরের একটা গোপন দরজা খুলে খুশি। দেখা যায় ভেতরে পুরো কম্পিউটারাইজড সিস্টেম। তারপর খুশির কিছু কলিগের সাথেও পরিচয় করিয়ে দেয় ওকে, আর হোটেলে আসা গুন্ডাদের ছবি মেয়েটাকে দিয়ে এদের ডিটেলসটা চায়। পরে ফাতে খেয়াল করে দেখে এদেরকে ধরার জন্য খুশি অনেক কিছু একত্রিত করেছে। ওর একা একাই এত কাজ দেখে একদম মুগ্ধই হয়ে যায় ফাতে। রাত্রেবেলা দুজন 2 রুমেই থাকে। খুশি ঘুমিয়ে পড়ে আর ফাতে রিসার্চ করতে শুরু করে। আসলে যারা সাইবার দুর্নীতি করে ওদের জাল অনেক ডিপ। মনে করেন আপনি ওদের শিকার হয়েছেন, তো আপনার কন্ট্যাক্টের সব ডিটেলস চলে যাবে ওদের কাছে। সেখানে থাকা সবার কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্য সবারও ডিটেলস পেয়ে যাবে ওরা। যদি কেউ 40 জনের কন্ট্যাক্ট লিস্ট ফলো করে আর সবার কন্ট্যাক্ট লিস্টে মিনিমাম 50 জন করেও থাকে, তারপরেও প্রায় 5 কোটি মানুষের ডিটেলস পাওয়া সম্ভব। তো হয়তোবা আমাদের জানার অজান্তে কেউ আমাদেরকে ফলো করছে। আপনি তো মনের সুখে মোবাইল দেখছেন আর ওরা দেখছে আপনাকে। এসব ভাবতে ভাবতেই সেদিন রাত্রে ওভাবেই কেটে যায় ফাতের। পরদিনই ফাতে চলে আসে আয়াপ্পার সাথে দেখা করতে। ফাতে যখন এজেন্সিতে ছিল তখন ওর বস ছিল আয়াপ্পা। তিনি ফাতেকে নিজের ছেলের মতোই দেখতো। ওকে দেখেই অনেক খুশি হয়ে যায় আয়াপ্পা, কারণ এক মিশনে গিয়ে ফাতে মারা গিয়েছিল, মানে এটা বিশ্বাস করিয়েছিল বাকি সবাইকেই। তখন আয়াপ্পা ওকে জানায়, আমি তোমাকে এখন তেমন আর একটা সাহায্য করতে পারবো না, কারণ এজেন্সিতে এখন আর আমার তেমন একটা পাওয়ার নেই। এগুলো শুনে ফাতে বলে, কিছুই দরকার নেই স্যার, শুধু আপনার হাতের 1 কাপ চা খেতে এসেছিলাম আমি। তারপর সত্যপ্রকাশের ছবি দেখিয়ে বলে, কে স্যার, একে কি চিনেন? ওর ছবি দেখেই কেন জানি অনেক চিন্তায় পড়ে যায় আয়াপ্পা। পরে এক ইয়ার্ড এসে জানায় সত্যপ্রকাশ আর রাজার সম্পর্কে, কোথায় থাকে, সিকিউরিটি কেমন, সবকিছু জানায় আয়াপ্পা। পরে বলে কি হয়েছে? তখন নিমরাতের সম্পর্কে জানায় ফাতে আর বলে, শেষ আমি দেখেই ছাড়বো স্যার। সেদিন রাতের বেলায় দেখা যায় সত্যপ্রকাশকে তার বাড়িতে। ওর এক চেলাকে বলে, একজনকে তোরা খুঁজে পাচ্ছিস না? তখন সে জানায়, তাড়াতাড়ি খুঁজে আনবো স্যার। লোকটা সেখান থেকে চলে যাওয়ার পরই ফাতে ওকে মেরে দিয়ে চলে আসে প্রকাশের কাছে আর বলে, তোর ভাগ্য খারাপ যে নিমরাতের নিখোঁজ হওয়ার পিছনে তোরও হাত আছে। আমি জানি না নিমরাতকে তুই ধরে রেখেছিস কিনা, তবে কাল থেকে তোর সব 2 নম্বর ধান্দা বন্ধ। সাথে সাথে ফাতে একটা গল্পও বলে ওকে। গাজীপুরে 12 বছরের এক ছেলে ছিল। সে জীবনে বড় কিছু হতে চাইতো, আর গ্রামের মানুষও তাকে নিয়ে অনেক গর্ব করত, কারণ সে অনেক ট্যালেন্টেডও ছিল। কিন্তু তার বাবা ওকে প্রচুর মারধর করত। একদিন হঠাৎই ওর বাবা বিদ্যুতে আটকে মারা যায়। এতে পুরো গ্রাম চিন্তায় পড়ে যায় যে ছেলেটার কি হবে এখন। কিন্তু তারপর থেকে ছেলেটাকে আর কেউ কখনোই দেখেনি। আমার মনে হয় ওর বাবা দুর্ঘটনায় মারা যায়নি, তার ছেলেই মেরেছে ওকে। তোর কি মনে হয়? আসলে তখনকার সেই ছোট্ট ছেলেটাই এখনকার সত্যপ্রকাশ। এটা ফাতে খুব ভালো করেই জানতো। আমি আগে যা করতাম তা ছেড়ে দিয়েছি, এখন তোদের জন্য আবার মনে হচ্ছে শুরু করতেই হবে। তারপর একদিনের সময় দিয়ে ফাতে সেখান থেকে চলে যায়। দেখা যায় প্রকাশের বাড়িতে থাকা সবাইকেই মেরে দিয়েছিল ফাতে। এদিকে দেখা যায় ফাতে চলে যাওয়ার পরে প্রকাশ চলে আসে নিমরাতের কাছে আর বলে, তোর মতো গ্রামের এক সাধারণ মেয়ের জন্য এতজনকে মেরে দিয়েছে, মনে হয় তোর সাথে কোনো ইমোশনাল কানেকশন আছে ওর। এগুলো শুনে নিমরাত বলে, ফাতের কাছে গিয়ে মাপ চেয়ে নে, না হলে তুই শেষ। ওর হাট অনেক বড়, তো তোকে ক্ষমা করে দিবে। এগুলো শুনে অনেক ক্ষেপে যায় প্রকাশ, আর পরদিনই খুশির বাড়িতে লোক পাঠায় ওকে মারতে। এসব কিছু টের পেয়ে গোপন রুমটা গিয়ে পালায় খুশি। গুন্ডাগুলো সে কাউকেই পায় না। ওরা চলে যাবে ঠিক তখনই কিছু একটা আওয়াজ পেয়ে দরজাটা খোলে আর খুশিকে পেয়ে যায়। খুশি তো ওদের দেখে অনেক ভয় পেয়ে যায় আর মনে করে আজই হয়তো তার জীবনের শেষ দিন। ঠিক তখনই সেখানে ফাতে চলে আসে আর সবাইকেই মারতে শুরু করে। এক নিমিষেই সবাইকেই মেরে দেয় ফাতে। তখন খুশি এসে জড়িয়ে ধরে ফাতেকে, ওকে ভালোবেসে ফেলেছে খুশি। এ পর্যায়ে দেখা যায় রাজাকে। সেক্রেটারি জানায়, সার্ভারে মেলওয়্যার দিয়ে দিয়েছি স্যার, টার্গেট আমাদের ফুলফিল। তখন রাজা বলে, 66,000 গ্রাম, সেখানকার 92 কোটি ব্যাংক অ্যাকাউন্ট, আর মঞ্জিল শুধু একটা। সব অ্যাকাউন্টে একটা করে ক্লোন SMS যাবে। তখন 42 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আমার। ঘটেও ঠিক তেমনটাই। সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হতে থাকে। এতে মানুষের মধ্যে ভয় ঢুকে যায়। কিভাবে তাদের ব্যাংকে সব টাকা গায়েব হয়ে যাচ্ছে কেউ কিছুই বুঝতে পারে না। এতে ব্যাংকগুলো সামনে গিয়ে আন্দোলন করা শুরু করে দেয়, কিন্তু লাভ এতে তেমন একটা হয় না।
এগুলো দেখে খুশি বলে আমি শিওর ওই সকল ব্যাংকের সার্ভারে মেলওয়্যার দেওয়া হয়েছে, তারপর ক্লোন SMS এর মাধ্যমে টাকা গায়েব করেছে ওরা। এটাতে ফাতে বুঝে যায় ওরা এবার বাকি ব্যাংকগুলোকেও টার্গেট করবে, তো ওদেরকে থামাতেই হবে। এদিকে রাজা একটা প্ল্যান করে বসে। ফাতের ফেস ব্যবহার করে একটা ভিডিও আপলোড দেয়, যেটাতে ফাতে বলছিল 66,000 গ্রাম, 82 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর মঞ্জিল একটা। আমাকে তোরা যদি কেউ থামাতে পারিস তাহলে থামিয়ে দেখা। এই ভিডিওটা গোটা দেশে ভাইরাল হয়ে যায়। গোটা দেশের মানুষ জেনে যায় ফাতে সিং এসবের পিছে, আর ওর সহযোগী ছিল খুশি শর্মা। এটাতে দুজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়ে যায়। দুজনেই মিলে পালাতে থাকে পুলিশের কাছ থেকে। ঠিক তখনই ওদের দেখে ফেলে একটা টিম আর পিছা করতে শুরু করে। কোনো মতে সেখান থেকে বেঁচে একটা জায়গায় আসে ওরা দুজন। এখানেই ছিল খুশির বাকি সহযোগীরা। সবাই মিলে টাকা ট্রান্সফার আটকানোর জন্য জান প্রাণ লাগিয়ে কাজ করতে থাকে। ঠিক তখনই নিশাদ বিশ্বাসের কল আসে। কিরে ফাতে, যে মেয়েকে খুঁজতে তুই গ্রাম থেকে এসেছিলি তার কথাই ভুলে গেছিস এসব টাকার চক্করে পড়ে? ওকে ফেমাস করার জন্য সব তৈরি শেষ। তারপর প্রকাশের সাথে কথা বলিয়ে দেয়, একটা কাহিনী তুই শুনিয়ে গেছিলি ফাতে, তো এখন একটা তামাশা আমি দেখাবো। তারপর একটা লিঙ্ক দেয় ফাতেকে। সেটা ওপেন করতেই দেখতে পায় ওই বিদ্যুৎ চেয়ারের নিমরাত। তখন প্রকাশ জানায় এই তামাশার জন্য 20 লাখ ভিউ লাগবে। যখন 20 লাখ ভিউ হয়ে যাবে তখন কারেন্টের পাওয়ার বাড়বে আর মারা যাবে নিমরাত। তো ওকে যদি বাঁচাতে পারিস বাঁচিয়ে নে দেখি। তখন ওই ভিডিও লোকেশনটা ট্যাগ করতে বলে টিমকে, কিন্তু এক একজন এক এক লোকেশন পাচ্ছিল, কেউই সঠিকটা পাচ্ছিল না, কারণ এই ভিডিওটা হাইলি ইনক্রিপ্ট করা ছিল। কোনোভাবেই সঠিক লোকেশন পাওয়া যাচ্ছিল না। আস্তে আস্তে ভিউ বাড়ছিল আর সাথে সাথে বিদ্যুৎও। এক পর্যায়ে মারা যায় নিমরাত। ফাতে এটাতে অনেক কষ্ট পেয়ে যায়, কেননা নিমরাতে তো সে সবসময় ছোট বোনের মতোই দেখত। এই ভিডিওটা দেখে গোটা দেশ কেঁদেছিল। তারপর পরে নিশিত বিশ্বাসের লোকেশনটা পেয়ে যায় ওরা। ফাতে আর খুশি চলে আসে সেই হোটেলটায়। এক এক করে সব গার্ডকে মেরে রুমে চলে আসে ওরা। তারপর এক ঝাটকায় মেরে দেয় ফাতে নিশিত বিশ্বাসকে। মরার আগে অনেক করে কাকুতি মিনতি করতে থাকলেও কোনো লাভ হয় না। সেখান থেকে সোজা চলে আসে প্রকাশের আস্তানায়। পাশের বিল্ডিং একটা বন্দুক দিয়ে খুশিকে সবকিছু শিখিয়ে দেয় যে কিভাবে গুলি করতে হয়, কিন্তু খুশি তো কখনো করেনি। তারপরে ওকে কাভার দিতে বলে চলে যায় ফাতে। যদিও খুশি বারবার না করছিল, তারপরেও কোনো উপায় ছিল না ওর জন্য আর। সাথে সাথে গাড়ি নিয়ে এন্ট্রি নেয় প্রকাশের আস্তানায়, আর গাড়ি দিয়েই পিছে মারতে থাকে এক একজনকে। তারপর বন্দুক হাতে যেতে থাকে উপরের দিকে। সবাইকে পাখির মতো মারছিল ফাতে। এত লোকও যেন ফাতের কাছে কিছুই না। এদিকে প্রথমবার খুশি গুলি করলে সেই পড়ে যায়। পরে ঠিকঠাকভাবে কাভার দেয় ফাতেকে। কয়েকজনকে মেরে সেও চলে আসে প্রকাশের আস্তানায়। ওর সার্ভার রুমে গিয়ে একটা চিপ লাগায়। ঠিক তখনই প্রকাশ এসে ওকে দেখে ফেলে। পরে খেয়াল করে দেখতে পায় ওদের সিস্টেমটা হ্যাক করে ফেলা হয়েছে। খুশির সহযোগীরা ওর পুরো সার্ভারের অ্যাক্সেস পেয়ে গেছে। আর এদিকে দেখা যায় রাজা সবকিছু ফ্রিজ হয়ে যায়। কোনো কিছুতেই ওরাও অ্যাক্সেস করতে পারছিল না। তখন প্রকাশ খুশিকে ধরে এনে বিদ্যুৎ চেয়ারে বসিয়ে দেয়। এবার খুশির পালা। ঠিক তখনই ফাতে চলে আসে আর প্রকাশের হাতে গুলি করে বাঁচায় খুশিকে। আর সেই চেয়ারেই বসিয়ে দেয় প্রকাশকে। এতদিন সে মানুষকে মারতো, আর এখন তাকেই ওই একই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় লাইভও করা হচ্ছিল। আস্তে আস্তে ভিউ বাড়ছিল আর প্রকাশের ভয়ও। 20 লাখ ভিউ হতেই মারা যায় প্রকাশ। এদিকে এগুলো দেখছিল রাজা। পরে সেখান থেকে ফাতে সোজা চলে আসে রাজার বাড়িতে। সেখানে 200 লোক নিয়ে ফাতের জন্য অপেক্ষা করছিল রাজা। এখানে এসেই এক নিমিষেই 100 জনকে মেরে দেয় ফাতে, যেটা সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। পরে হঠাৎ করে ধামাকার কবলে পড়ে যায় ফাতে। কিছুক্ষণের মধ্যে অজ্ঞান থেকে উঠে যায় ফাতে, আর আবারও আঘাত থাকে। অনেক মানুষ আসে ওকে থামাতে, কিন্তু সবাইকেই পাখির মতো মারছিল ফাতে। এতগুলো মানুষ যেন ফাতের কাছে পাত্তাই পায় না। চোখের পলকেই সবাইকে মেরে দেয় ফাতে। মার্কোর তাণ্ডব তো দেখেছেন, কিন্তু ফাতের তাণ্ডব আমার কাছে বেশি ভালো লেগেছে। তারপর সবাইকে মেরে চলে আসে রাজার কাছে। তখন সেক্রেটারি রাজাকে বাইরে রেখে দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে রাজা বলে, এটা বুলেট প্রুফ না, আমার আগে তুই মরবি, দেখে নিস। ঠিক তখনই ফাতে মেরে দেয় সেক্রেটারিটাকে। আর রাজা বলতে থাকে, তোমার মতো আমিও একই এজেন্সিতে কাজ করতাম, হঠাৎ একদিন বন্ধ করে দেওয়া হয় সেটা। এতদিন আমরা প্রয়োজনীয় ছিলাম, আর এখন হলো বোঝা। এজন্যই আমি এসব করা শুরু করেছি। এগুলো শুনেও ধাপ করে রাজাকে মেরে দেয় ফাতে, আর বলে, আমি তোর মতো না, এখনো দেশের জন্য জান দিয়ে দিব, আর প্রয়োজন হলে জান নিয়েও নিব। সবকিছু শেষ হওয়ার পর ওরা দুজনে দেখা করে। তখন খুশি জানে আমি আবারও লন্ডনে চলে যাব, আর এখানকার মানুষকে আমি অনেক মিস করব। তখন ফাতে বলে, এখানকার মানুষও তোমাকে অনেক মিস করবে, আর আমি গ্রামে গিয়ে নিজের একটা ডেইরি ফার্ম দিব। তারপর একে অপরকে বিদায় বলে চলে যায়। দুজনের মনই অনেক খারাপ, কেউ কাউকে ছেড়ে যেতে চাইছিল না। পরে হঠাৎই ফাতে এসে বলে, আমার ডেইরি ফার্মের জন্য একজন কম্পিউটার জানা পার্টনার খুঁজছিলাম। এটা শুনে খুশি বলে, কত পার্সেন্ট দিবা? তখন ফাতে বলে, 100% নিয়ে নিও তুমি। দুজনেই খুব খুশি হয়ে যায়। একজন আরেকজনকে পেয়ে যেন সম্পূর্ণ হয়ে গেল। ঠিক তখনই পাশ থেকে ওদের উপর একটা বন্দুক তাক করে কেউ একজন, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি।
যে গুলিটা চালালো এই লোকটাই বাকি। আর ফাতের গল্পের কি এখানেই শেষ হয়ে যাবে, না সামনেও কিছু রয়েছে? জানতে হলে আমাদেরকে ফাতের দ্বিতীয় ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।